রাশিয়ার চিঠি। রবীন্দ্রনাথ ঠাকুর। মস্কো থাকতে সোভিয়েত ব্যবস্থা সম্বন্ধে দুটো বড় বড় চিঠি লিখেছিলুম। সে চিঠি কবে পাবে এবং পাবে কিনা কি জানি। বার্লিনে এসে একসঙ্গে তোমার দুখানা চিঠি পাওয়া গেল। ঘন বর্ষার চিঠি, শান্তিনিকেতনের আকাশে শালবনের উপরে মেঘের ছায়া এবং জলের ধারার শ্রাবণ ঘনিয়ে উঠেছে। সেই ছবি মনে জাগলে আমার চিত্ত কিরকম উৎসুক হয়ে ওঠে সে তোমাকে বলা বাহুল্য। কিন্তু এবারে রাশিয়া ঘুরে এসে সেই সৌন্দর্যের ছবি আমার মন থেকে মুছে গেছে। কেবলই ভাবছি আমাদের দেশজোড়া চাষিদের দুঃখের কথা। আমার যৌবনের আরম্ভকাল থেকেই বাংলাদেশের পল্লীগ্রামের সঙ্গে আমার নিকট পরিচয় হয়েছে। তখন চাষিদের সঙ্গে আমার প্রত্যহ ছিল দেখাশোনা। ওদের সব নালিশ উঠেছে আমার কানে। আমি জানি ওদের মতো নিঃসহায় জীব অল্পই আছে। ওরা সমাজের যে তলায় তলিয়ে সেখানে জ্ঞানের আলো অল্পই পৌঁছয়, প্রাণের হাওয়া বয় না বললেই হয়। তখনকার দিনে দেশের পলিটিক্স নিয়ে যাঁরা আসর জমিয়েছিলেন তাদের মধ্যে একজনও ছিলেন না যাঁরা পল্লীবাসীকে এ দেশের লোক বলে অনুভব করতেন। আমার মনে আছে পাবনা কনফারেন্সের সময় আমি তখনকার খুব বড় একজন রাষ্ট্রনেতাকে বলেছিলুম, আমাদের দেশের রাষ্ট্রীয় উন্নতিকে যদি আমরা সত্য করতে চাই তাহলে সব আগে আমাদের এই তলার লোকেদের মানুষ করতে হবে। তিনি সে কথাটাকে এতই তুচ্ছ বলে উড়িয়ে দিলেন যে আমি স্পষ্ট বুঝতে পারলুম যে আমাদের দেশাত্মবোধীরা দেশ বলে একটা তত্ত্বকে বিদেশের পাঠশালা থেকে সংগ্রহ করে এনেছেন। দেশের মানুষকে তাঁরা অন্তরের মধ্যে উপলব্ধি করেন না। এই রকম মনোবৃত্তির সুবিধা হচ্ছে এই যে আমাদের দেশ আছে বিদেশির হাতে, এই কথা নিয়ে আক্ষেপ করা, উত্তেজিত হওয়া, কবিতা লেখা, খবরের কাগজ চালানো সহজ। কিন্তু দেশের লোক আমাদের আপন লোক এ কথা বলবা মাত্র তার দায়িত্ব তখন থেকেই স্বীকার করে নিতে হয়। কাজ শুরু হয় সেই মুহূর্তে। সেদিনকার পরেও অনেক দিন চলে গেল। সেই পাবনা কনফারেন্সে পল্লী সম্বন্ধে যা বলেছিলুম তার প্রতিধ্বনি অনেকবার শুনেছি। শুধু শব্দ নয়, পল্লীর হিতকল্পে অর্থও সংগ্রহ হয়েছে। কিন্তু দেশের যে উপরিতলায় শব্দের আবৃত্তি হয় সেখানটাতেই সেই অর্থ আবর্তিত হয়ে বিলুপ্ত হয়েছে। সমাজের যে গভীরতলায় পল্লী তলিয়ে আছে সেখানে তার কিছুই পৌঁছল না। মনে ধারণা ছিল লেখনী দিয়ে ভাবের খনি খনন করব, এই আমার একমাত্র কাজ, আর কোনো কাজের আমি যোগ্যই নই। কিন্তু যখন এ কথা কাউকে বলে কয়ে বোঝাতে পারলুম না যে আমাদের স্বায়ত্তশাসনের ক্ষেত্র হচ্ছে কৃষিপল্লীতে, তার চর্চা আজ থেকেই শুরু করা চাই, তখন কিছুক্ষণের জন্যে কলম কানে গুঁজে এ কথা আমাকে বলতে হলো, আচ্ছা আমিই এ কাজে লাগব। এই সংকল্পে আমার সহায়তা করবার জন্যে সেদিন একটি মাত্র লোক পেয়েছিলুম। সে হচ্ছে কালীমোহন। শরীর তার রোগে জীর্ণ, দুবেলা তার জ্বর আসে, তার উপরে পুলিশের খাতায় তার নাম উঠেছে। তারপর থেকে দুর্গম বন্ধুর পথে সামান্য পাথেয় নিয়ে চলেছে সেই ইতিহাস। চাষিকে আত্মশক্তিতে দৃঢ় করে তুলতেই হবে, এই ছিল আমার অভিপ্রায়। এ সম্বন্ধে দুটো কথা সর্বদাই আমার মনে আন্দোলিত হয়েছে। জমির সত্ত্ব ন্যায়ত জমিদারের নয়, সে চাষির। দ্বিতীয়ত, সমবায় নীতি অনুসারে চাষের ক্ষেত্র একত্র করে চাষ না করতে পারলে কৃষির উন্নতি হতেই পারে না। মানহাতার আমলের হাল লাঙল নিয়ে আল বাঁধা টুকরো জমিতে ফসল ফলানো আর ফুটো কলসিতে জল আনা একই কথা। কিন্তু এই দুটো পন্থাই দুরূহ। প্রথমত, চাষিকে জমির সত্ত্ব দিলেই সে সত্ত্ব পরমুহূর্তেই মহাজনের হাতে গিয়ে পড়বে, তার দুঃখভার বাড়বে বই কমবে না। কৃষিক্ষেত্র একত্রীকরণের কথা আমি নিজে একদিন চাষিদেরকে ডেকে আলোচনা করেছিলুম। শিলাইদহে আমি যে বাড়িতে থাকতুম তার বারান্দা থেকে দেখা যায় ক্ষেতের পর ক্ষেত নিরন্তর চলে গেছে দিগন্ত পেরিয়ে। ভোরবেলা থেকে হাল লাঙল এবং গরু নিয়ে একটি একটি করে চাষি আসে, আপন টুকরো ক্ষেতটুকু ঘুরে ঘুরে চাষ করে চলে যায়।
এই রকম ভাগ করা শক্তির যে কতটা অপচয় ঘটে প্রতিদিন, সে আমি স্বচক্ষে দেখেছি। চাষিদের ডেকে যখন সমস্ত জমি একত্র করে কলের লাঙলে চাষ করার সুবিধের কথা বুঝিয়ে বললুম, তারা তখনই সমস্ত মেনে নিলে। কিন্তু বললে, আমরা নির্বোধ, এত বড় ব্যাপার করে তুলতে পারব কি করে? আমি যদি বলতে পারতুম এভার আমিই নেব, তাহলে তখনই মিটে যেত। কিন্তু আমার সাধ্য কি? এমন কাজের চালনাভার নেবার দায়িত্ব আমার পক্ষে অসম্ভব। সে শিক্ষা, সে শক্তি আমার নেই। কিন্তু এ কথাটা বরাবর আমার মনে জেগেছিল। যখন বোলপুরের কোঅপারেটিভের ব্যবস্থা বিশ্বভারতীর হাতে এলো, তখন আবার একদিন আশা হয়েছিল এইবার বুঝি সুযোগ হতে পারবে। যাদের হাতে আপিসের ভার, তাদের বয়স অল্প, আমার চেয়ে তাদের হিসাবী বুদ্ধি এবং শিক্ষা অনেক বেশি। কিন্তু আমাদের যুবকেরা স্কুলে পড়া ছেলে, তাদের বই মুখস্থ করার মন। যে শিক্ষা আমাদের দেশে প্রচলিত, তাতে করে আমাদের চিন্তা করার সাহস, কর্ম করার দক্ষতা থাকে না। পুঁথির বুলির পুনরাবৃত্তি করার পরেই ছাত্রদের পরিত্রাণ নির্ভর করে। বুদ্ধির এই পল্লবগ্রাহিতা ছাড়া আমাদের আর একটা বিপদ ঘটে। স্কুলে যারা পড়া মুখস্থ করেছে আর স্কুলের বাইরে পড়ে থেকে যারা পড়া মুখস্থ করেনি, তাদের মধ্যে শ্রেণীবিভাগ ঘটে গেছে, শিক্ষিত এবং অশিক্ষিত। স্কুলে পড়া মনের আত্মীয়তাবোধ পুঁথিপড়োদের পাড়ার বাইরে পৌঁছতে পারে না। যাদের আমরা বলি চাষাভুষো, পুঁথির পাতার পর্দাভেদ করে তাদের প্রতি আমাদের দৃষ্টি পৌঁছয় না, তারা আমাদের কাছে অস্পষ্ট। এই জন্যই ওরা আমাদের সকল প্রচেষ্টা থেকে স্বভাবতই বাদ পড়ে যায়। তাই কোঅপারেটিভের যোগে অন্য দেশে যখন সমাজের নিচের তলায় একটা সৃষ্টির কাজ চলছে, আমাদের দেশে টিপে টিপে টাকা ধার দেওয়ার বেশি কিছু এগোয় না। কেননা ধার দেওয়া, তার সুদ কষা এবং দেনার টাকা আদায় করা অত্যন্ত ভীরু মনের পক্ষেও সহজ কাজ। এমনকি ভীরু মনের পক্ষেই সহজ। তাতে যদি নামতার ভুল না ঘটে, তাহলে কোনো বিপদ নেই। বুদ্ধির সাহস এবং জনসাধারণের প্রতি দরদবোধ, এই উভয়ের অভাব ঘটাতেই দুঃখীর দুঃখ আমাদের দেশে ঘোচানো এত কঠিন হয়েছে। কিন্তু এই অভাবের জন্য কাউকে দোষ দেওয়া যায় না। কেননা কেরানি তৈরির কারখানা বসাবার জন্যই একদা আমাদের দেশে বণিক রাজত্বে স্কুলের পত্তন হয়েছিল। ডেস্ক লোকে মনিবের সঙ্গে সাযুজ্য লাভই আমাদের সদ্গতি। সেই জন্যে উমেদারিতে অকৃতার্থ হলেই আমাদের বিদ্যাশিক্ষা ব্যর্থ হয়ে যায়। এই জন্যই আমাদের দেশে প্রধানত দেশের কাজ কংগ্রেসের পাণ্ডালে এবং খবরের কাগজের প্রবন্ধমালায় শিক্ষিত সম্প্রদায়ের বেদনা উদ্ঘোষণের মধ্যেই পাক খাচ্ছিল। আমাদের কলমে বাঁধা হাত দেশকে গড়ে তোলবার কাজে এগোতেই পারলে না। ওই দেশের হাওয়াতেই আমিও তো মানুষ। সেই জন্যই জোরের সঙ্গে মনে করতে সাহস হয়নি যে বহু কোটি জনসাধারণের বুকের উপর থেকে অশিক্ষা ও অসামর্থ্যের জগদ্দল পাথর ঠেলে নামানো সম্ভব। অল্প স্বল্প কিছু করতে পারা যায় কিনা এতদিন এই কথাই ভেবেছি। মনে করেছিলুম সমাজের একটি চির বাধাগ্রস্ত তলা আছে, সেখানে কোনো কালেই সূর্যের আলো সম্পূর্ণ প্রবেশ করানো চলবে না। সেই জন্যেই সেখানে অন্তত তেলের বাতি জ্বালাবার জন্যে উঠে পড়ে লাগা উচিত। কিন্তু সাধারণত সেটুকু কর্তব্যবোধ লোকের মনে যথেষ্ট জোরের সঙ্গে ধাক্কা মারতে চায় না। কারণ যাদের আমরা অন্ধকারে দেখতে পাইনি, তাদের জন্য যে কিছু করা যেতে পারে এ কথা স্পষ্ট করে মনে আসে না। এই রকম স্বল্প সাহস মন নিয়েই রাশিয়াতে এসেছিলুম। শুনেছিলুম এখানে চাষি ও কর্মিকদের মধ্যে শিক্ষা বিস্তারের পরিমাণ অনেক বেড়ে চলেছে। ভেবেছিলুম তার মানে ওখানে পল্লীর পাঠশালায় শিশু শিক্ষার প্রথম ভাগ, বড়জোর দ্বিতীয় ভাগ পড়ানোর কাজ সংখ্যায় আমাদের চেয়ে বেশি হয়েছে। ভেবেছিলুম ওদের সাংখ্যিক তালিকা নেড়েচেড়ে দেখতে পাবো ওদের কজন চাষি নাম সই করতে পারে আর কজন চাষির নাম তা 10-এর কোটা পর্যন্ত এগিয়েছে। মনে রেখো, এখানে যে বিপ্লবে জারের শাসন লয় পেলে সেটা ঘটেছে 1917 খ্রিস্টাব্দে, অর্থাৎ 13 বছর পার হলো মাত্র।
ইতিমধ্যে ঘরে বাইরে এদের প্রচণ্ড বিরুদ্ধতার সঙ্গে লড়ে চলতে হয়েছে। এরা একা অত্যন্ত ভাঙাচোরা একটা রাষ্ট্র ব্যবস্থার বোঝা নিয়ে পথ পূর্বতন দুঃশাসনের প্রভূত আবর্জনায় দুর্গম। যে আত্মবিপ্লবের প্রবল ঝড়ের মুখে এরা নবযুগের ঘাটে পাড়ি দিলে সেই বিপ্লবের প্রচ্ছন্ন এবং প্রকাশ্য সহায় ছিল ইংল্যান্ড এবং আমেরিকা। অর্থসম্বল এদের সামান্য, বিদেশের মহাজনী গদিতে এদের ক্রেডিট নেই, দেশের মধ্যে কলকারখানা এদের যথেষ্ট পরিমাণে না থাকায় অর্থ উৎপাদনে এরা শক্তিহীন। এই জন্যে কোনো মতে পেটের ভাত বিক্রি করে চলছে এদের উদ্যোগ পর্ব। অথচ রাষ্ট্র ব্যবস্থায় সকলের চেয়ে যে অনুৎপাদক বিভাগ, সৈনিক বিভাগ, তাকে সম্পূর্ণরূপে সুদক্ষ রাখার অপব্যয় এদের পক্ষে অনিবার্য। কেননা আধুনিক মহাজনী যুগের সমস্ত রাষ্ট্রশক্তি এদের শত্রুপক্ষ এবং তারা সকলেই আপন আপন অস্ত্রশালা কানায় কানায় ভরে তুলেছে। মনে আছে, এরাই লিগ অব নেশনসে অস্ত্র বর্জনের প্রস্তাব পাঠিয়ে দিয়ে কপট শান্তিকামীদের মনে চমক লাগিয়ে দিয়েছিল। কেননা নিজেদের প্রতাপবর্ধন বা রক্ষণ সোভিয়েতদের লক্ষ্য নয়, এদের সাধনা হচ্ছে জনসাধারণের শিক্ষা, স্বাস্থ্য, অন্ন সম্বলের উপায় উপকরণকে প্রকৃষ্ট প্রণালীতে ব্যাপক করে গড়ে তোলা। এদেরই পক্ষে নিরুপদ্রব শান্তির দরকার সবচেয়ে বেশি। কিন্তু তুমি তো জানো, লিগ অব নেশনসের সমস্ত পালোয়ানি গুন্ডাগিরির বহু বিস্তৃত উদ্যোগ কিছুতেই বন্ধ করতে চায় না, কিন্তু শান্তি চাই বলে সকলে মিলে হাঁক পাড়ে। এই জন্যেই সকল সাম্রাজ্যিক দেশেই অস্ত্রশস্ত্রের কাঁটা বনের চাষ অন্যের চাষকে ছাপিয়ে বেড়ে চলেছে। এর মধ্যে আবার কিছুকাল ধরে রাশিয়ায় অতি ভীষণ দুর্ভিক্ষ ঘটেছিল। কত লোক মরেছে তার ঠিক নেই। তার ধাক্কা কাটিয়ে সবে মাত্র 8 বছর এরা নূতন যুগকে গড়ে তোলবার কাজে লাগতে পেরেছে, বাইরের উপকরণের অভাব সত্ত্বেও। কাজ সামান্য নয়। ইউরোপ এশিয়া জুড়ে প্রকাণ্ড এদের রাষ্ট্রক্ষেত্র। প্রজামণ্ডলীর মধ্যে যত বিচিত্র জাতের মানুষ আছে, ভারতবর্ষেও এত নেই। তাদের ভূপ্রকৃতি মানব প্রকৃতির মধ্যে পরস্পর পার্থক্য অনেক বেশি। বস্তুত এদের সমস্যা বহু বিচিত্র জাতি সমাকীর্ণ, বহু বিচিত্র অবস্থা সংকুল বিশ্ব পৃথিবীর সমস্যারই সংক্ষিপ্ত রূপ। তোমাকে পূর্বেই বলেছি, বাহির থেকে মস্কো শহরে যখন চোখ পড়ল, দেখলুম ইউরোপের অন্য সমস্ত ধনী শহরের তুলনায় অত্যন্ত মলিন। রাস্তায় যারা চলেছে তারাও একজনও শৌখিন নয়। সমস্ত শহর আটপৌড়ে কাপড় পরা। আটপৌড়ে কাপড়ে শ্রেণীভেদ থাকে না, শ্রেণীভেদ পোশাকি কাপড়ে। এখানে সাজে পরিচ্ছদে সবাই এক। সবটা মিলেই শ্রমিকদের পাড়া। যেখানে দৃষ্টি পড়ে সেখানেই ওরা। এখানে শ্রমিকদের, কৃষাণদের কিরকম বদল হয়েছে তা দেখবার জন্য লাইব্রেরিতে গিয়ে বই খুলতে অথবা গাঁয়ে কিংবা বস্তিতে গিয়ে নোট নিতে হয় না। যাদের আমরা ভদ্রলোক বলে থাকি তারা কোথায় সেইটাই জিজ্ঞাস্য। এখানকার জনসাধারণ ভদ্রলোকের আওতায় একটুও ছায়া ঢাকা পড়ে নেই। যারা যুগে যুগে নেপথ্যে ছিল তারা আজ সম্পূর্ণ প্রকাশ্যে। এরা যে প্রথম ভাগ শিশু শিক্ষা পড়ে কেবলমাত্র ছাপার অক্ষর হাতড়ে বেড়াতে শিখেছে, এ ভুল ভাঙতে একটুও দেরি হলো না। এরা মানুষ হয়ে উঠেছে এই কটা বছরেই। নিজের দেশের চাষিদের, মজুরদের কথা মনে পড়ল। মনে হলো আরব্য উপন্যাসের জাদুকরের কীর্তি। বছর 10 আগেই এরা ঠিক আমাদেরই দেশের জন্মযুদ্ধের মতো নিরক্ষর, নিঃসহায়, নিরন্ন ছিল। তাদেরই মতো অন্ধ সংস্কার এবং মূঢ় ধার্মিকতা। দুঃখে বিপদে এরা দেবতার দ্বারে মাথা খুঁড়েছে। পরলোকের ভয়ে পাণ্ডাপুরুষদের হাতে এদের বুদ্ধি ছিল বাঁধা, আর ইহলোকের ভয়ে রাজপুরুষ মহাজন ও জমিদারদের হাতে। যারা এদের জুতো পেটা করত, তাদের সেই জুতো সাফ করা এদের কাজ ছিল। 1000 বছর থেকে এদের প্রথা পদ্ধতির বদল হয়নি। যানবাহন, চরকাঘানি সমস্ত প্রপিতামহের আমলের। হালের হাতিয়ারে হাত লাগাতে বললে বেঁকে বসত।
আমাদের দেশের 30 কোটির পিঠের উপরে যেমন চেপে বসেছে ভূতকালের ভূত, চেপে ধরেছে তাদের 2 চোখ, এদেরও ঠিক তেমনই ছিল। কটা বছরের মধ্যে এই মূঢ়তার অক্ষমতার পাহাড় নড়িয়ে দিলে যে কি করে, সে কথা এই হতভাগ্য ভারতবাসীকে যেমন একান্ত বিস্মিত করেছে, এমন আর কাকে করবে বলো? অথচ যে সময়ের মধ্যে এই পরিবর্তন চলছিল, সে সময়ে এদেশে আমাদের দেশের বহু প্রশংসিত ল অ্যান্ড অর্ডার ছিল না। তোমাকে পূর্বেই বলেছি, এদের জনসাধারণের শিক্ষার চেহারা দেখবার জন্য আমাকে দূরে যেতে হয়নি, কিংবা স্কুলের ইন্সপেক্টরের মতো এদের বানান তদন্ত করবার সময় দেখতে হয়নি কানে সোনায় মধ্যাহ্ন লাগায় কিনা। একদিন সন্ধ্যাবেলা মস্কো শহরে একটা বাড়িতে গিয়েছিলুম। সেটা চাষিদের বাসা। গ্রাম থেকে কোনো উপলক্ষে যখন তারা শহরে আসে, তখন সস্তায় ওই বাড়িতে কিছুদিনের মতো থাকতে পায়। তাদের সঙ্গে আমার কথাবার্তা হয়েছিল। সেরকম কথাবার্তা যখন আমাদের দেশে চাষিদের সঙ্গে হবে, সেই দিন সাইমন কমিশনের জবাব দিতে পারব। আর কিছু নয়, এটা স্পষ্ট দেখতে পেয়েছি সবই হতে পারত, কিন্তু কিছুই হয়নি। না হোক, আমরা পেয়েছি ল অ্যান্ড অর্ডার। আমাদের ওখানে সাম্প্রদায়িক লড়াই ঘটে বলে একটা অখ্যাতি বিশেষ ঝোঁক দিয়ে রটনা হয়ে থাকে। এখানেও ইহুদি সম্প্রদায়ের সঙ্গে খ্রিস্টান সম্প্রদায়ের লড়াই আমাদের দেশেরই আধুনিক উপসর্গের মতো, অতি কুৎসিত, অতি বর্বরভাবেই ঘটত। শিক্ষায় এবং শাসনে একেবারে তাদের মূল উৎপাটিত হয়েছে। কতবার আমি ভেবেছি, আমাদের দেশে সাইমন কমিশন যাবার আগে একবার রাশিয়ায় তার ঘুরে যাওয়া উচিত ছিল। তোমার মতো ভদ্রমহিলাকে সাধারণ ভদ্রগোছে চিঠি না লিখে এরকম চিঠি যে কেন লিখলুম, তার কারণ চিন্তা করলেই বুঝতে পারবে দেশের দশা আমার মনের মধ্যে কিরকম তোলপাড় করছে। জালিয়ানওয়ালাবাগের উপদ্রবের পর একবার আমার মনে এই রকম অশান্তি জেগেছিল। এবার ঢাকার উপদ্রবের পর আবার সেই রকম দুঃখ পাচ্ছি। সে ঘটনার উপর সরকারি চুনকামের কাজ হয়েছে, কিন্তু এরকম সরকারি চুনকামের যে কি মূল্য তা রাষ্ট্রনীতিবিদ সবাই জানে। এই রকম ঘটনা যদি সোভিয়েত রাশিয়ায় ঘটত, তাহলে কোনো চুনকামেই তার কলঙ্ক ঢাকা পড়ত না। সুধীন্দ্র আমাদের দেশের রাষ্ট্রীয় আন্দোলনে যার কোনো শ্রদ্ধা কোনো দিন ছিল না, সেও এবারে আমাকে এমন চিঠি লিখেছে যাতে বোঝা যাচ্ছে সরকারি ধর্মনীতির প্রতি ধিক্কার আজ আমাদের দেশে কত দূর পর্যন্ত পৌঁছেছে। যা হোক, তোমার চিঠি অসমাপ্ত রইল। কাগজ এবং সময় ফুরিয়ে এসেছে। পরে চিঠিতে এ চিঠির অসম্পূর্ণ অংশ সম্পূর্ণ করব। ইতি 28শে সেপ্টেম্বর 1930। মস্কো থেকে তোমাকে একটা বড় চিঠিতে রাশিয়া সম্বন্ধে আমার ধারণা লিখেছিলুম। সে চিঠি যদি পাও তো রাশিয়া সম্বন্ধে কিছু খবর পাবে। এখানে চাষিদের সর্বাঙ্গীন উন্নতির জন্য কতটা কাজ করা হচ্ছে তারই বিবরণ কিছু দিয়েছি। আমাদের দেশে যে শ্রেণীর লোক মুখ মূঢ়, জীবনের সকল সুযোগ থেকে বঞ্চিত হয়ে যাদের মন অন্তর বাহিরের দৈন্যের তলায় চাপা পড়ে গেছে, এখানে সেই শ্রেণীর লোকের সঙ্গে যখন আমার পরিচয় হলো, তখন বুঝতে পারলুম সমাজের অনাদরে মানুষের চিত্ত সম্পদ কত প্রভূত পরিমাণে অবলুপ্ত হয়ে থাকে, কি অসীম তার অপব্যয়, কি নিষ্ঠুর তার অবিচার। মস্কোতে একটি কৃষি ভবন দেখতে গিয়েছিলুম। এটা ওদের ক্লাবের মতো। রাশিয়ার সমস্ত ছোট বড় শহরে এবং গ্রামে এরকম আবাস ছড়ানো আছে। এসব জায়গায় কৃষিবিদ্যা, সমাজতত্ত্ব প্রভৃতি সম্বন্ধে উপদেশ দেবার ব্যবস্থা আছে। যারা নিরক্ষর তাদের পড়াশোনা শেখানোর উপায় করেছে। এখানে বিশেষ বিশেষ ক্লাসে বৈজ্ঞানিক রীতিতে চাষ করার ব্যবস্থা কৃষকদের বুঝিয়ে দেওয়া হয়। এই রকম প্রত্যেক বাড়িতে প্রাকৃতিক সামাজিক সকল প্রকার শিক্ষণীয় বিষয়ের মিউজিয়াম, তাছাড়া চাষিদের সকল প্রকার প্রয়োজনের উপযোগী পরামর্শ দেবার সুযোগ করে দেওয়া হয়েছে। চাষিরা কোনো উপলক্ষে গ্রাম থেকে যখন শহরে আসে,
তখন খুব কম খরচে অন্তত 3 সপ্তাহ এইরকম বাড়িতে থাকতে পারে। এই বহুব্যাপক প্রতিষ্ঠানের দ্বারা সোভিয়েত গভর্নমেন্ট এককালের নিরক্ষর চাষিদের চিত্তকে উদ্বোধিত করে সমাজব্যাপী নবজীবন প্রতিষ্ঠার প্রশস্ততম ভিত্তি স্থাপন করেছে। বাড়িতে ঢুকে দেখি খাবার ঘরে কেউ কেউ বসে খাচ্ছে, পড়বার ঘরে একদল খবরের কাগজ পড়তে প্রবৃত্ত। উপরে একটা বড় ঘরে আমি এসে বসলুম। সেখানে সবাই এসে জমা হলো। তারা নানা স্থানের লোক, কেউ বা অনেক দূর প্রদেশ থেকে এসেছে। বেশ সহজ ওদের ভাবগতিক, কোনো রকম সংকোচ নেই। প্রথম অভ্যর্থনা ও পরিচয় উপলক্ষে বাড়ির পরিদর্শক কিছু বললে, আমিও কিছু বললুম। তারপরে ওরা আমাকে প্রশ্ন করতে আরম্ভ করলে। প্রথমেই ওদের মধ্যে একজন আমাকে জিজ্ঞাসা করলে, ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া হয় কেন? উত্তর দিলুম, যখন আমার বয়স অল্প ছিল কখনো এরকম বর্বরতা দেখিনি। তখন গ্রামে এবং শহরে উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যের অভাব ছিল না। পরস্পরের ক্রিয়াকাণ্ডে পরস্পরের যোগ ছিল, জীবনযাত্রায় সুখ দুঃখে তারা ছিল এক। এসব কুৎসিত কাণ্ড দেখতে পাচ্ছি যখন থেকে আমাদের দেশে রাষ্ট্রীয় আন্দোলন শুরু হয়েছে। কিন্তু প্রতিবেশীদের মধ্যে এইরকম অমানসিক দুর্ব্যবহারের আশু কারণ যাই হোক, এর মূল কারণ হচ্ছে আমাদের জনসাধারণের মধ্যে অশিক্ষা। যে পরিমাণ শিক্ষার দ্বারা এইরকম দুর্বুদ্ধি দূর হয়, আমাদের দেশে বিস্তৃতভাবে তার প্রচলন করা আজ পর্যন্ত হয়নি। যা তোমাদের দেশে দেখলুম তাতে আমি বিস্মিত হয়েছি। প্রশ্ন, তুমি তো লেখক, তোমাদের চাষিদের কথা কি কিছু লিখেছ? ভবিষ্যতে তাদের কি গতি হবে? উত্তর, শুধু লেখা কেন, তাদের জন্য আমি কাজ ফেলেছি। আমার একলার সাধ্যে যতটুকু সম্ভব তাই দিয়ে তাদের শিক্ষার কাজ চালাই, পল্লীর উন্নতি সাধনে তাদের সাহায্য করি। কিন্তু তোমাদের এখানে যে প্রকাণ্ড শিক্ষা ব্যাপার যে আশ্চর্য অল্প সময়ের মধ্যে তৈরি হয়েছে, তার তুলনায় আমার এই উদ্যোগ অতি যৎসামান্য। প্রশ্ন, আমাদের দেশে কৃষিক্ষেত্রের একত্রীকরণের যে চেষ্টা চলছে সে সম্বন্ধে তোমার মত কি? উত্তর, মত দেবার মতো আমার অভিজ্ঞতা হয়নি, তোমাদেরই কাছ থেকে শুনতে চাই। আমার জানবার কথা এই যে এতে তোমাদের ইচ্ছার উপর জবরদস্তি করা হচ্ছে কিনা। প্রশ্ন, ভারতবর্ষের সবাই কি এই ঐকত্রিকতা এবং সাধারণভাবে এখানকার অন্য সমস্ত উদ্যোগের কথা কিছু জানে না? উত্তর, জানবার মতো শিক্ষা অতি অল্প লোকেরই আছে। তাছাড়া তোমাদের খবর নানা কারণে চাপা পড়ে যায় এবং যা কিছু শোনা যায় তাও সব বিশ্বাসযোগ্য নয়। প্রশ্ন, আমাদের দেশে এই যে চাষিদের জন্য আবাস ব্যবস্থা হয়েছে, এর অস্তিত্ব কি তুমি আগে জানতে না? উত্তর, তোমাদের কল্যাণের জন্য কি করা হচ্ছে মস্কোয় এসে তা প্রথম দেখলুম এবং জানলুম। যাই হোক, এবার আমার প্রশ্নের উত্তর তোমরা দাও। চাষি প্রজার পক্ষে এই ঐকত্রিকতার ফলাফল সম্বন্ধে তোমাদের মত কি? তোমাদের ইচ্ছা কি? একজন যুবক চাষি ইউক্রেন প্রদেশ থেকে এসেছে। সে বললে, 2 বছর হলো একটি ঐকত্রিক কৃষিক্ষেত্র স্থাপিত হয়েছে, তাতে আমি কাজ করি। এই ক্ষেত্রের মধ্যে ফল ফসলের বাগান আছে, তার থেকে আমরা সবজির যোগান দিই সব কারখানা ঘরে। সেখানে সেগুলো টিনের কৌটোয় মোড়াই হয়। এছাড়া বড় বড় ক্ষেত আছে, সেখানে সব গমের চাষ। 8 ঘন্টা করে আমাদের খাটুনি। প্রত্যেক পঞ্চম দিনে আমাদের ছুটি। আমাদের প্রতিবেশী যেসব চাষি নিজের ক্ষেত নিজে চষে, তাদের চেয়ে আমাদের এখানে অন্তত 2 ফসল উৎপন্ন হয়। প্রায় গোড়াতেই আমাদের এই ঐকত্রিক চাষে 150 চাষির ক্ষেত মিলিয়ে দেওয়া হয়েছিল। 1929 সালে অর্ধেক চাষি তাদের ক্ষেত ফিরিয়ে নিলে। তার কারণ সোভিয়েত কমন দলের প্রধানমন্ত্রী স্টালিনের উপদেশ আমাদের কর্মচারীরা ঠিকমতো ব্যবহার করেনি। তাঁর মতে ঐকত্রিকতার মূল নীতি হচ্ছে সমাজবদ্ধ স্বেচ্ছাকৃত যোগ। কিন্তু অনেক জায়গায় আমলারা এই কথাটা মনে না রাখতেই গোড়ার দিকে অনেক চাষি ঐকত্রিক কৃষি সমন্বয় ছেড়ে দিয়েছিল। তারপরে
ক্রমে তাদের মধ্যেকার সিকিভাগ লোক আবার ফিরে এসেছে। এখন আগেকার চেয়ে আরও আমরা বল পেয়েছি। আমাদের দলের লোকের জন্য নতুন সব বাসা, একটা নতুন ভোজনশালা আর একটা স্কুল তৈরি আরম্ভ হয়েছে। তারপরে সাইবেরিয়ার একজন চাষি স্ত্রীলোক বললে, সমবেত ক্ষেতের কাজে আমি প্রায় 10 বছর আছি। একটা কথা মনে রেখো, ঐকত্রিক কৃষিক্ষেত্রের সঙ্গে নারী উন্নতি প্রচেষ্টার ঘনিষ্ঠ যোগ আছে। আজ 10 বছরের মধ্যে এখানে চাষি মেয়েদের বদল হয়েছে যথেষ্ট। নিজের উপর তাদের অনেক বেশি ভরসা হয়েছে। যেসব মেয়ে পিছিয়ে আছে, ঐকত্রিক চাষের যারা প্রধান বাধা, এরাই তাদের মন গড়ে তুলেছে। আমরা মেয়ে ঐকত্রিকতার দল তৈরি করেছি। তারা ভিন্ন ভিন্ন প্রদেশে ঘুরে বেড়ায়, মেয়েদের মধ্যে কাজ করে, চিত্তের এবং অর্থের উন্নতি সাধনে ঐকত্রিকতার সুযোগ কত তা ওদের বুঝিয়ে দেয়। ঐকত্রিক দলের চাষি মেয়েদের জীবনযাত্রা সহজ করে দেবার জন্য প্রত্যেক ঐকত্রিক ক্ষেত্রে একটি করে শিশু পালনাবাস, শিশু বিদ্যালয় আর সাধারণ পাকশালা স্থাপিত হয়েছে। সুখোজ প্রদেশে জাইগান্ট নামে একটি সুবিখ্যাত সরকারি কৃষিক্ষেত্র আছে। সেখানকার একজন চাষি রাশিয়ায় ঐকত্রিকতার কিরকম বিস্তার হচ্ছে সেই সম্বন্ধে আমাকে বললেন। আমাদের এই ক্ষেতে জমির পরিমাণ 1 লক্ষ হেক্টর। গত বছরে সেখানে 3000 চাষি কাজ করত। এবছরে সংখ্যা কিছু কমে গেছে, কিন্তু ফসলের ফলন আগেকার চেয়ে বাড়বার কথা। কেননা জমিতে বিজ্ঞানসম্মত সার দেবার এবং কলের লাঙল ব্যবহার করার ব্যবস্থা হয়েছে। এই রকম লাঙল এখন আমাদের 300-রও বেশি আছে। প্রতিদিন আমাদের 8 ঘন্টা কাজ করার মেয়াদ। যারা তার বেশি কাজ করে তারা উপরি পারিশ্রমিক পায়। শীতের সময় ক্ষেতের কাজের পরিমাণ কমে, তখন চাষিরা বাড়ি তৈরি, রাস্তা মেরামত প্রভৃতি কাজে শহরে চলে যায়। এই অনুপস্থিতির সময়ও তারা বেতনের 1/3 পেয়ে থাকে, আর তাদের পরিবারের লোক তাদের নির্দিষ্ট ঘরে বাস করতে পায়। আমি বললেন, ঐকত্রিক কৃষিক্ষেত্রে আপন স্বতন্ত্র সম্পত্তি মিলিয়ে দেওয়া সম্বন্ধে তোমাদের আপত্তি কিংবা সম্মতি যদি থাকে আমাকে স্পষ্ট করে বলো। পরিদর্শক প্রস্তাব করলে হাত তুলে মত জানানো হোক। দেখা গেল যাদের সম্মতি নেই এমন লোকও অনেক আছে। অসম্মতির কারণ তাদের বলতে বললুম, ভালো করে বলতে পারলে না। একজন বললে, আমি ভালো বুঝতে পারিনি। বেশ বোঝা গেল অসম্মতির কারণ মানব চরিত্রের মধ্যে। নিজের সম্পত্তির প্রতি নিজের মমতা, ওটা তর্কের বিষয় নয়, ওটা আমাদের সংস্কারগত। নিজেকে আমরা প্রকাশ করতে চাই, সম্পত্তি সেই প্রকাশের একটা উপায়। তার চেয়ে বড় উপায় যাদের হাতে আছে তারা মহৎ। তারা সম্পত্তিকে গ্রাহ্য করে না, সমস্ত খুইয়ে দিতে তাদের বাধা নেই। কিন্তু সাধারণ মানুষের পক্ষে আপন সম্পত্তি আপন ব্যক্তিরূপের ভাষা। সেটা হারালে সে যেন বোবা হয়ে যায়। সম্পত্তি যদি কেবল আপন জীবিকার জন্য হতো, আত্মপ্রকাশের জন্য না হতো, তাহলে যুক্তির দ্বারা বোঝানো সহজ হতো যে ওটা ত্যাগের দ্বারাই জীবিকার উন্নতি হতে পারে। আত্মপ্রকাশের উচ্চতন উপায় যেমন বুদ্ধি, যেমন গুণপনা কেউ কারো কাছ থেকে জোর করে কেড়ে নিতে পারে না, সম্পত্তি কেড়ে নেওয়া চলে, ফাঁকি দেওয়া চলে। সেই কারণে সম্পত্তি বিভাগ ও ভোগ নিয়ে সমাজে এত নিষ্ঠুরতা, এত ছলনা, এত অন্তহীন বিরোধ। এর একটি মাঝামাঝি সমাধান ছাড়া উপায় আছে বলে মনে করি নেই। অর্থাৎ ব্যক্তিগত সম্পত্তি থাকবে, অথচ তার ভোগের একান্ত স্বাতন্ত্র্যকে সীমাবদ্ধ করে দিতে হবে। সেই সীমার বাইরেকার উদ্বৃত্ত অংশ সর্বসাধারণের জন্য ছাপিয়ে যাওয়া চাই। তা হলেই সম্পত্তির মমত্ব লুব্ধতায়, প্রতারণায় বা নিষ্ঠুরতায় গিয়ে পৌঁছয় না। সোভিয়েতরা এই সমস্যাকে সমাধান করতে গিয়ে তাকে অস্বীকার করতে চেয়েছে। সেজন্যে জবরদস্তির সীমা নেই। এ কথা বলা চলে না যে মানুষের স্বাতন্ত্র্য থাকবে না, কিন্তু বলা চলে যে স্বার্থপরতা থাকবে না। অর্থাৎ নিজের জন্য কিছু নিজস্ব না হলে নয়,
কিন্তু বাকি সমস্তই পরের জন্যে হওয়া চাই। আত্ম এবং পর উভয়কেই স্বীকার করে তবেই তার সমাধান সম্ভব। কোনো একটিকে বাদ দিতে গেলেই মানব চরিত্রের সত্যের সঙ্গে লড়াই বেঁধে যায়। পশ্চিম মহাদেশের মানুষ জোর জিনিসটাকে অত্যন্ত বেশি বিশ্বাস করে। যে ক্ষেত্রে জোরের যথার্থ কাজ আছে সেক্ষেত্রে সে খুবই ভালো, কিন্তু অন্যত্র সে বিপদ ঘটায়। সত্যের জোরকে গায়ের জোরের দ্বারা যত প্রবলভাবেই আমরা মেলাতে চেষ্টা করি, একদা তত প্রবলভাবেই তাদের বিচ্ছেদ ঘটে। মধ্য এশিয়ার বাস্কির রিপাবলিকের একজন চাষি বললে, আজও আমার নিজের স্বতন্ত্র ক্ষেত আছে, কিন্তু নিকটবর্তী ঐকত্রিক কৃষিক্ষেত্রে আমি শীঘ্রই যোগ দেব। কেননা দেখেছি স্বাতন্ত্রিক প্রণালীর চেয়ে ঐকত্রিক প্রণালীতে ঢের ভালো জাতের এবং অধিক পরিমাণে ফসল উৎপন্ন করানো যায়। যেহেতু প্রকৃষ্টভাবে চাষ করতে গেলেই যন্ত্র চাই, ছোট ক্ষেতের মালিকদের পক্ষে যন্ত্র কেনা চলে না। তাছাড়া আমাদের টুকরো জমিতে যন্ত্রের ব্যবহার অসম্ভব। আমি বললুম, কাল একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারীর সঙ্গে আলাপ হলো। তিনি বললেন, মেয়েদের এবং শিশুদের সর্বপ্রকার সুযোগের জন্যে সোভিয়েত গভর্নমেন্টের দ্বারা যেরকম সব ব্যবস্থা হয়েছে এরকম আর কোথাও হয়নি। আমি তাকে বললুম, তোমরা পারিবারিক দায়িত্বকে সরকারি দায়িত্ব করে তুলে হয়তো পরিবারের সীমা লোপ করে দিতে চাও। তিনি বললেন, সেটাই যে আমাদের আশু সংকল্প তা নয়, কিন্তু শিশুদের প্রতি দায়িত্বকে ব্যাপক করে দিয়ে যদি স্বভাবতই একদা পরিবারের গণ্ডি লোপ পায়, তাহলে এই প্রমাণ হবে সমাজে পারিবারিক যুগ সংকীর্ণতা এবং অসম্পূর্ণতা বশতই নবযুগের প্রসারের মধ্যে আপনিই অন্তর্ধান করেছে। যা হোক, এ সম্বন্ধে তোমাদের কি মত জানতে ইচ্ছা করি। তোমরা কি মনে করো যে তোমাদের একত্রীকরণের নীতি বজায় রেখে পরিবার বজায় থাকতে পারে? সেই ইউক্রেনিয়ার যুবকটি বললে, আমাদের নতুন সমাজ ব্যবস্থা পারিবারিকতার উপর কিরকম প্রভাব বিস্তার করেছে আমার নিজের দিক থেকে তার একটি দৃষ্টান্ত দিই। আমার পিতা যখন বেঁচে ছিলেন, শীতের 6 মাস তিনি শহরে কাজ করতেন, আর গরমের 6 মাস ভাই বোনেদের নিয়ে আমি ধনির চাকরি নিয়ে পশুচারণ করতে যেতুম। বাবার সঙ্গে আমাদের দেখা প্রায়ই হতো না। এখন এরকম বিচ্ছেদ ঘটে না। শিশু বিদ্যালয় থেকে আমার ছেলে রোজ ফিরে আসে, রোজই তার সঙ্গে দেখা হয়। একজন চাষি মেয়ে বললে, শিশুদের দেখাশোনা ও শেখানোর স্বতন্ত্র ব্যবস্থা হওয়াতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ঢের কমে গেছে। তাছাড়া ছেলেদের সম্বন্ধে দায়িত্ব যে কতখানি তা বাপ মা ভালো করে শিখতে পারছে। একজন ককেশীয় যুবতী দোভাষীকে বললে, কবিকে বলো, আমরা ককেশীয় রিপাবলিকের লোকেরা বিশেষ করে অনুভব করি যে অক্টোবরের বিপ্লবের পর থেকে আমরা যথার্থ স্বাধীনতা এবং সুখ পেয়েছি। আমরা নতুন যুগ সৃষ্টি করতে প্রবৃত্ত, তার কঠিন দায়িত্ব খুবই বুঝি, তার জন্যে চূড়ান্ত রকমের ত্যাগ স্বীকার করতে আমরা রাজি। কবিকে জানাও, সোভিয়েত সম্মিলনের বিচিত্র জাতির লোক তাঁর মারফত ভারতবাসীদের পরে তাদের আন্তরিক দরদ জানাতে চায়। আমরা বলতে পারি, যদি সম্ভব হতো আমার ঘরদুয়ার, আমার ছেলেপুলে সবাইকে ছেড়ে তাঁর স্বদেশীয়দের সাহায্য করতে যেতুম। দলের মধ্যে একজন ছিল, তার মঙ্গোলীয় ছাঁদের মুখ। তার কথা জিজ্ঞাসা করতেই জবাব পেলুম, সে খিরগিজ জাতীয় চাষির ছেলে, মস্কো এসেছে কলে কাপড় বোনার বিদ্যা শিখতে। 3 বছর বাদে ইঞ্জিনিয়ার হয়ে তাদের রিপাবলিকে ফিরে যাবে। বিপ্লবের পরে সেখানে একটি বড় কারখানা স্থাপিত হয়েছে, সেইখানে সে কাজ করবে। একটা কথা মনে রেখো, এরা নানা জাতির লোক কলকারখানার রহস্য আয়ত্ত করবার জন্যে এত অবাধ উৎসাহ এবং সুযোগ পেয়েছে, তার একমাত্র কারণ যন্ত্রকে ব্যক্তিগত স্বতন্ত্র স্বার্থ সাধনের উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। যত লোকই শিক্ষা করুক তাতে সকল লোকেরই উপকার, কেবল ধনী লোকের নয়। আমরা আমাদের লোভের জন্যে যন্ত্রকে দোষ দিই, মাতলামির জন্যে শাস্তি দিই তালগাছকে।
মাস্টার মশাই যেমন নিজের অক্ষমতার জন্য বেঞ্চির উপরে দাঁড় করিয়ে রাখেন ছাত্রকে। সেদিন মস্কো কৃষি আবাসে গিয়ে স্পষ্ট করে সচক্ষে দেখতে পেলুম 10 বছরের মধ্যে রাশিয়ার চাষিরা ভারতবর্ষের চাষিদের কত বহুদূরে ছাড়িয়ে গেছে। কেবল বই পড়তে শেখেনি, ওদের মন গেছে বদলে, ওরা মানুষ হয়ে উঠেছে। শুধু শিক্ষার কথা বললে সব কথা বলা হলো না, চাষের উন্নতির জন্যে সমস্ত দেশ জুড়ে যে প্রভূত উদ্যম, সেও অসাধারণ। ভারতবর্ষেরই মতো এদেশ কৃষি প্রধান দেশ। এই জন্যে কৃষিবিদ্যাকে যতদূর সম্ভব এগিয়ে দিতে না পারলে দেশের মানুষকে বাঁচানো যায় না। এরা সে কথা ভোলেনি। এরা অতি দুঃসাধ্য সাধন করতে প্রবৃত্ত। সিভিল সার্ভিসের আমলাদের দিয়ে এরা মোটা মাইনের আপিস চালাবার কাজ করছে না। যারা যোগ্য লোক, যারা বৈজ্ঞানিক, তারা সবাই লেগে গেছে। এই 10 বছরের মধ্যে এদের কৃষিচর্যা বিভাগে যে উন্নতি ঘটেছে তার খ্যাতি ছড়িয়ে গেছে জগতের বৈজ্ঞানিক মহলে। যুদ্ধের পূর্বে এদেশে বীজ বাছাইয়ের কোনো চেষ্টাই ছিল না। আজ প্রায় 3 কোটি মন বাছাই করা বীজ এদের হাতে জমেছে। তাছাড়া নূতন শস্যের প্রচলন শুধু এদের কৃষি কলেজের প্রাঙ্গণে নয়, দ্রুত বেগে সমস্ত দেশে ছড়িয়ে দেওয়া হচ্ছে। কৃষি সম্বন্ধে বড় বড় বৈজ্ঞানিক পরীক্ষাশালা আজরবাইজান, উজবেকিস্তান, জর্জিয়া, ইউক্রেন প্রভৃতি রাশিয়ার প্রত্যন্ত প্রদেশেও স্থাপিত হয়েছে। রাশিয়ার সমস্ত দেশ প্রদেশকে, জাতি উপজাতিকে সক্ষম ও শিক্ষিত করে তোলবার জন্য এত বড় সর্বব্যাপী অসামান্য অক্লান্ত উদ্যোগ আমাদের মতো ব্রিটিশ সাবজেক্টের সুদূর কল্পনার অতীত। এতটা দূর পর্যন্ত করে তোলা যে সম্ভব, এখানে আসবার আগে আমি কখনো তা মনেও করতে পারিনি। কেননা শিশুকাল থেকে আমরা যে ল অ্যান্ড অর্ডারের আবহাওয়ায় মানুষ, সেখানে এর কাছে পৌঁছতে পারে এমন দৃষ্টান্ত দেখিনি। এবার ইংল্যান্ডে থাকতে একজন ইংরেজের কাছে প্রথম শুনেছিলুম সাধারণের কল্যাণের জন্য এরা কিরকম অসাধারণ আয়োজন করেছে। চোখে দেখলুম, এও দেখতে পেলুম এদের রাষ্ট্রে জাতি বর্ণ বিচার একটুও নেই। সোভিয়েত শাসনের অন্তর্গত বর্বর প্রায় প্রজার মধ্যে শিক্ষা বিস্তারের জন্য এরা যে প্রকৃষ্ট প্রণালীর ব্যবস্থা করেছে, ভারতবর্ষের জনসাধারণের পক্ষে তা দুর্লভ। অথচ এই অশিক্ষার অনিবার্য ফলে আমাদের বুদ্ধিতে, চরিত্রে যে দুর্বলতা, ব্যবহারে যে মূঢ়তা, দেশ বিদেশের কাছে তার রটনা চলছে। ইংরাজিতে কথা চলিতেছে, যে কুকুরকে ফাঁসি দিতে হবে তাকে বদনাম দিলে কাজ সহজ হয়। যাতে বদনামটা কোনোদিন না ঘোচে তার উপায় করলে যাবজ্জীবন মেয়াদ ও ফাঁসি দুই মিলিয়ে নেওয়া চলে। ইতি 1 অক্টোবর 1930।